হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সপ্তম শ্রেণীর 1.2 অনুশীলনীর 15 থেকে 20 নম্বর অঙ্ক করার চেষ্টা করব আরও বেশি করতে। 22 নম্বর পর্যন্ত করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে বুঝবে এবং অঙ্কগুলো শিখবে। তাহলে শুরু করি। 15 নম্বর এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমার 14 নম্বর পর্যন্ত অঙ্ক দেওয়া আছে দুইটি পর্বে। এই অনুশীলনেরই আজকে 15 থেকে শুরু করব। 15 নম্বরের প্রশ্নের অঙ্ক 15 নম্বরে দেওয়া আছে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এই অঙ্কটা আমরা 1.1-এর শেষের দিকের অঙ্কগুলোর মধ্যে ছিল যে কতজন সৈন্য সরিয়ে রাখলে, তার মানে হচ্ছে এই 56,728 জন সৈন্য থেকে কত বাদ দিলে, সরিয়ে রাখলে মানে কত বাদ দিলে বা বিয়োগ করলে এটি একটি পূর্ণ বর্গাকারে সাজানো যাবে। আর বর্গাকারে তখনই সাজানো যাবে যদি সংখ্যাটি, সৈন্য দলের সংখ্যাটি তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে আমরা যে অঙ্কগুলো করেছিলাম যে এই সংখ্যাটির সাথে কত বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অথবা কত যোগ করলে সংখ্যাটির সাথে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ওই অঙ্কগুলোর মতোই করতে হবে। অর্থাৎ শূন্য থেকে কত বিয়োগ করলে বা সরিয়ে রাখলে যদি বের করতে হয় তাহলে আগে ভাগ প্রক্রিয়ার বর্গমূল করলে যে ভাগশেষটা থাকবে ওই ভাগশেষটা বিয়োগ করলেই এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং অর্থাৎ শূন্য দলগুলোকে বর্গাকারে সাজানো যাবে। আর বর্গাকারে সাজানো মানে কি? বর্গাকারে সাজানো মানে হলো, যেমন এই সারিতে যদি আমার চারটা থাকে তাহলে তার পরবর্তী আচ্ছা, যেমন ধরি যে আমরা যদি এই সারিতে মানে আণবিক বর্গ যদি 4টি হয় তাহলে উলম্বভাবেও 4টি, অর্থাৎ প্রত্যেক সারিতে যদি সমান সমান করি, যেমন 4টা এখানে 4টা এখানে 4টা এখানে 4টা, মানে প্রত্যেক সারিতে যদি সমান করে বসাই তাহলে এটা কিন্তু একটা শূন্য দল কিন্তু একটা পূর্ণবর্গ হবে। যেমন এখানে 4টা আর 4টা, তাহলে টোটাল শূন্য আছে কয়টা? 4। এখানেও 4 এখানেও 4, 4 স্কয়ার মানে 16টা। অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা হলেই প্রত্যেক সারিতে সমান সংখ্যক সৈন্য দেওয়া সম্ভব হবে। তাহলে এই অঙ্কটাকে আমার পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত করতে হবে কত বাদ দিলে বা কত যোগ করলে। তাহলে এই অঙ্ক করার জন্য আগে আমার কি করতে হবে? অঙ্কটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়া আমরা কিভাবে বর্গমূল করব? সৈন্য সংখ্যাটা লিখি আগে 56,728। 56,728। এখন আমি এটাকে বর্গমূল করব ঠিক আগের নিয়মে, 2 ঘর করে দাগ দিব আর এখানে একটা ঘর থাকে, তাহলে একটা বর্গ সংখ্যা নেই, 2 দুগুণা 4, 4 হাতে থাকে 1, তারপরে এই জোড়াটাকে নামাবো, তারপর 2 এর দ্বিগুণ করব, 2 2 গুণে 4। এখন 4 এর সাথে কত গুণ পাশে বসে কত গুণ করলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করব। তাহলে কিভাবে করব দেখে নিচ্ছি। দেখা যাচ্ছে 4 এর পাশে যদি আমি 3 নেই তাহলে এটা একটা 167 কাছাকাছি একটি সংখ্যা আসে। তাহলে 4 এর সাথে পাশে 3 দিব, 3 দিয়ে আবার গুণ করলে 3 3 9, 3 4 12, অর্থাৎ 129 হয়। যাটাকে 167 কাছাকাছি 4 নিলে বেশি হয়ে যাবে। তাহলে 3 নেই, এখানে 3 নিলে এখানেও 3 নিতে হবে, এটা হচ্ছে 129। 9 পর থেকে 17 পর্যন্ত গুণি, 10 11 12 13 14 15 16 17 8 ঘর হয়, হাতে হলে 1 2 আর 3 3 3 6 মানে 38 হয়। তার পরবর্তী কাজ কি হবে? তার পরবর্তী কাজ হলো পরের জোড়াটা যে আছে সেটাকেও নামিয়ে দিলাম, তারপরে আবার এখানে একটা দাগ দিব, দাগ দিয়ে এই যে 23 যে আছে তার দ্বিগুণ দিব, 23 এর দ্বিগুণ হচ্ছে 46, লিখলাম 46। এখন 46 এর পাশে এমন একটা সংখ্যা নিব, ওই সংখ্যাটাকে গুণ করলে যাতে এইটা বা এটার কাছাকাছি হয়। তাহলে 46 এর পাশে যদি 8 নেই, আবার পুরাটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে উত্তর আসে 3744, 3744। এখানে 8 দিলে এখানেও 8 দিতে হবে, বিয়োগ করলে আসে 4, আর 4 থেকে 12 পর্যন্ত বলে 8 ঘর, 84 জন। এখন এই যে এই সংখ্যাটা যে আছে এই সংখ্যাটা থেকে যদি আমি 84 জনকে বিয়োগ দিই, এই 84 জন যেহেতু ভাগশেষ অর্থাৎ অতিরিক্ত, এই অতিরিক্ত সংখ্যাটাকে বাদ দিলে আমাদের যে সংখ্যাটা হবে সেটা একটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ শূন্য দলের সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমি এখন এখানে লিখবো, সুতরাং প্রথম উত্তরটা হবে এটা 56,728 জন সৈন্য থেকে সৈন্য দল থেকে 84 জন সরিয়ে রাখলে
জন সরিয়ে রাখলে, এটা প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখে দেখে লিখতে থাকবে। সরিয়ে রাখলে অঙ্ক বইটা কোথায়, সরিয়ে রাখলে পরে কি লিখেছে দেখে নে। সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তারপর আবার বলেছে, এটা হলো শুধুমাত্র সরিয়ে রাখলে উত্তরটা হবে। এরপরে আবার বলেছে কতজন বিয়োগ করলে, কতজন যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে যোগের যে নিয়মটা আছে সেটা এখন আমি করব। এখন কিভাবে করব, এটা মুছে দেয়, এতটুকু পর্যন্ত করবে, করে পরবর্তী অংশ আবার লিখবে। আমি এতটুকু মুছে দেয়, আমার জায়গা নেই। এর জন্য নিয়ম হচ্ছে কি, কতজন যোগ করার নিয়মটা হচ্ছে, এখানে যত উত্তরটা বের হবে 238, যেমন এটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে মানে হচ্ছে 238, পরবর্তী স্বাভাবিক সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে পরের স্বাভাবিক সংখ্যাটা হলো 239, তারপর 239-এর বর্গ করতে হবে। 239-এর বর্গ আসে হচ্ছে 57,121, 57,121। তারপরে এই 57, তার পরবর্তী ধাপ হচ্ছে এই 57,121 থেকে আমাদের যেই শূন্য সংখ্যাটা রয়েছিল সেই সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে কত উত্তর আসছে, বিয়োগ করে দিলে আমার উত্তর আসছে 393। 309, 10, 11, হ্যাঁ 393। অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এটার সাথে যদি আমরা আরো 393 যোগ করি, তাহলে এই যে এটা বের হবে। অর্থাৎ এই সংখ্যার সাথে এটা যোগ করলে তো আবার এটাই বের হবে। অর্থাৎ আর এটা তো আমরা জানি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যা হবে, তখন সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ প্রত্যেক সারিতে সমান সংখ্যক করে দাঁড়ানো যাবে, আর একটা বর্গ সংখ্যা হবে। তাহলে এই হচ্ছে আমাদের এইটার নিয়ম। অর্থাৎ বর্গ সংখ্যা আমি আগে বলেছি, যেমন এখানে যে ধরো 4টা আছে, এখানেও তাহলে 4 জন হবে। তাহলে এইভাবে 4 জন করে যদি সাজাই, তাহলে 4 4 16, তাহলে 16 একটা বর্গ সংখ্যা হয় না। একমাত্র বর্গ সংখ্যার ক্ষেত্রে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়, প্রত্যেক সারিতে সমান সংখ্যক, সারি ও কলামের সংখ্যা সমান করে, তাহলে বর্গ সংখ্যা হয়। এই হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, এই আমাদের 15 নম্বর অঙ্ক কিন্তু শেষ। এটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। ঠিক 1.1 এই নিয়মের একটা অঙ্ক করেছি। তারপর আমরা 16 নম্বরে চলে যাই। 16 নম্বরে আছে, কোনো বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ, যেমন আমরা যে অ্যাসেম্বলি করি সকালবেলা ছাত্রদেরকে নিয়ে, ওইটাকে বলা হয় প্রাত্যহিক সমাবেশ, করার জন্য বর্গাকারে সাজানো হলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত। আচ্ছা, বর্গাকারে শিক্ষার্থীদের সাজাবে, কিন্তু চাইছে হচ্ছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমি একটা জিনিস দেখিয়ে দেই, বর্গাকারে কি বলছে, তোমার আনুভূমিক আকারে, আনুভূমিক লাইনে যতজন হবে, উলম্বভাবে ততজনই থাকবে লাইনে। এই দিকে যদি 3 জন হয়, তাহলে এই পাশেও 3 জন হবে। তাহলে টোটালটা কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থের যতজন করে আছে এটা গুণ করলে চলবে। এখানে 3টা, এখানে 3টা, 3 3 9টা, 3 3 9 জন। তাহলে এদিকে গুণে দেখো 9 জন হবে। তাহলে এই যে এই টোটাল সংখ্যাটা কিন্তু 3-এর বর্গ, টোটাল সংখ্যাটা 3-এর বর্গ, আর 3-এর বর্গ কত, 9। আর যদি বলি যে একটা সারিতে কয়জন করে আছে, তাহলে এই একটা সারিতে কয়জন করে বের করতে হলে ওই যে বর্গ সংখ্যাটা, যে টোটাল সংখ্যা বর্গ সংখ্যাটা যা আছে সেটার বর্গমূল করলেই কিন্তু আমার একটা সারিতে বের হয়ে যাবে। তাহলে টোটালটা হলো বর্গ সংখ্যাটা, আর যার বর্গ সংখ্যা যেই স্বাভাবিক সংখ্যা সেটাই হলো একটা সারিতে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এই অঙ্কটা হচ্ছে সেম, আমার দেওয়া হচ্ছে 5709 জন। এখন বলছে ওদেরকে বর্গাকারে সাজানো হবে, এখন এক লাইনে কত আছে। তাহলে আমরা এটা বের করতে হলে ডাইরেক্ট আমরা শুধু বর্গমূল করে দিব, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে কিছুই না, শুধুমাত্র এই অঙ্কটাকে আমরা বর্গমূল করে দিব। তাহলে কত সংখ্যাটা, 2704, 2704, এটার বর্গমূল করে দিলেই চলবে। তাহলে লিখবো যে 2704-এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। একটু লিখে দিই, 2704-এর বর্গমূলই হবে, কথাগুলো কিন্তু এভাবে একটু লিখে নিবা, আমি সংক্ষেপে লিখছি। বর্গমূলই হবে নির্ণয়ে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা। ওকে, তাহলে বর্গমূল করি আমরা 2704। তাহলে এটাকে 2 ঘর করে করি, তাহলে 27 কোন বর্গ সংখ্যার সমান বা কাছাকাছি আছে,
4 4 16, 5 5 25, 6 6 36 বেশি হয়ে যায়, তাহলে কত নিব? 5 5 25, তাহলে 5 লিখবো এখানে, 5 5 25, বিয়োগ করি 2 0 4। আচ্ছা শেষে 4 আছে, আগে কি করতে হবে? 5 এর 2 গুণ নিতে হবে, 5 এর 2 গুণ হচ্ছে 10, তাহলে 10 এর পাশে কাকে বসিলে আবার সেই সংখ্যাটা দ্বারা গুণ করলেই 204 হয়। তাহলে আমি বলি যে 2 বসাই, এর পাশে যদি 2 বসাই, 102 2 গুণে কিন্তু 204, তাহলে 2 বসালেই হয়ে যাবে 2 গুণে 204। অর্থাৎ কি দেখাচ্ছে? অর্থাৎ প্রত্যেক সারিতে কি হবে? প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে হচ্ছে 52 জন। সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। এই অঙ্কটাও কিন্তু শেষ, শর্টকাট বাট শেষ। ওকে, এখন আমরা 17 নম্বর অঙ্কটা দিব। 17 নম্বর অঙ্কটা কথার মধ্যে একটু প্যাচ আছে, খুব সাবধানে এটা পড়বে এবং বোঝার চেষ্টা করবে। ক্লাস 9-এও এই ধরনের অঙ্ক রয়েছে একটা। তাহলে 17 নম্বরে বলেছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। এই সমিতির সদস্য সংখ্যা কত? তাহলে প্রথমেই বুঝতে হবে সদস্য সংখ্যা বের করতে হবে, এবং এর জন্য সদস্য সংখ্যাকে ধরে নিবে যে এক্স, সদস্য সংখ্যা ধরে নিবা এক্স। এখন বলেছে যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা, তার মানে প্রত্যেকে কত টাকা দিয়েছে বুঝতে হবে। প্রত্যেকে মানে একজনে দিয়েছে হলো, আগে একজনেরটা বের করবে। একজনে দিয়েছে, বলেছে যতজন সদস্য তত 20, যতজন সদস্য তত 20 মানে কি? সদস্য যদি এক্স হয় তত 20 মানে এক্স এর 20 গুণ, অর্থাৎ 20 গুণ এক্স। তাহলে আগে আমি প্রত্যেকেটা বের করে নিই। প্রত্যেকে মানে একজনে যাতা দেয়, এটা আগে আমার বের করে নিতে হবে। একজনে চাঁদা দেয়, ও আগে লিখতে হবে, মনে করি যেহেতু বলেছে সমিতির মোট সদস্য সংখ্যা কত। সমিতির দেখি তো মোট সদস্য সংখ্যা বলেছে না, আচ্ছা সমিতির সদস্য সংখ্যা মনে করি। সমিতির সদস্য সংখ্যা এক্স। তাহলে একজনে কত টাকা চাঁদা দেয়? একজনে দেয় কত বলেছে? তত 20, যতজন সদস্য তত 20। তাহলে সদস্য যদি 20 জন হয়, এক্স জন হয় মোট সদস্য, তাহলে তত 20 মানে হচ্ছে 20 গুণ এক্স টাকা। একদম হাত করে গেছে। তাহলে একজনে দেয় 20 গুণ এক্স টাকা, যত সদস্য সংখ্যা যত তত 20 মানে হচ্ছে 20 গুণ এক্স টাকা। এটা এই কনফিউশনটা যাতে না থাকে, একদম ভালোভাবে এটা বুঝে নেবে। তাহলে একজনে দেয় হচ্ছে আমার তত 20 টাকা, কিন্তু আমার বের করতে হবে কি যে ওই সমিতির সদস্য সংখ্যা কত। এক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে, দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে মোট চাঁদার পরিমাণটা 20,480। আমার যেটা দেওয়া থাকবে সেটার একটা সমীকরণ বানাতে হবে, তাহলে ওই সমীকরণটা থেকে আমি এক্স এর মান বের করব। তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মধ্যে একজনে যদি দেয় 20 এক্স টাকা, তাহলে টোটাল মানে যতজন সমিতির সদস্য আছে ততজন কত দিবে? ততজন তাহলে দিবে হচ্ছে একজনেরটার গুণ হচ্ছে ততজনের। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো, আমাদের যেটা দেওয়া আছে ওটা দিয়ে আমরা সমীকরণ বানানোর জন্য কি করব, ওরা তো দিয়ে দিয়েছে মোট কত টাকা দেয়, কিন্তু আমরা এই মোট কত টাকা দেয় আমরা এক্স এর সাহায্যে বের করব। একজনে যদি আমাদের 20 এক্স টাকা দেয়, তাহলে টোটাল এক্স জনে কত টাকা দিবে? এক্স গুণ 20 এক্স হবে না? এক্স গুণ 20 এক্স টাকা। তাহলে আর এটার পরিমাণ যে কত এটা দেওয়াই আছে, এটা সমান সমান হচ্ছে ওরা বলে দিয়েছে 20,480। তাহলে আমরা লিখতে পারি না 20,480, অর্থাৎ এক্স জনে যদি একজনে যদি 20 এক্স টাকা দেয়, তাহলে টোটাল এক্স জনে দিবে কি? এক্স গুণ 20 এক্স টাকা। আর এটার সমান সমান দেওয়া আছে কত? 20,480 টাকা। এই সমীকরণটাকে আমাদের বানিয়ে নিতে হবে। এই সমীকরণ বানিয়ে শুধু এক্স এর মান বের করলে আমাদের সদস্য সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এক্স গুণ 20 এক্স গুণ করলে কত হয়? 20 ইন্টু এক্স এক্স গুণ করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার, কারণ এটার উপরে মনে মনে 1 পাওয়ার, এটার উপরে মনে মনে 1 পাওয়ার, আর গুণের সময় কি করতে হয়? পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়, এর জন্য 2। আমাদের সূচকের নিয়ম অনুযায়ী এটা গুণ এটা ধরো করছি, তাহলে কত হবে? দুইটা বেস হচ্ছে এক্স, একটা বেস লিখবো আর এই পাওয়ারে পাওয়ারে যোগ করে দিব। আমাদের সূচকের গুণের নিয়ম হচ্ছে এটা, পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়। তাহলে এই কারণে আমি x1 আর x1, এক্স এর উপর মনে মনে 1, এক্স এর উপর মনে মনে 1, দুইটা পাওয়ার যোগ করলে হয় হলো এক্স স্কোয়ার। আমি একটু গুণটাও বুঝিয়ে দিলাম যারা না বুঝো। তারপর যদি আমি গুণের ক্লাসে সব বুঝিয়েছি, তাহলে এটা লিখি
এখন কি করব, এখন এক্স স্কোয়ার মানটা বের করবো। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 20,480, আর 20টা গুণাকারে আছে, এখানে ভাগাকারে আসবে, ভাগাকারে আসলে কত আসে, 0 0 যদি আমি কাটা দিই তাহলে হয় হচ্ছে 1024 হয়। এক্স স্কোয়ার ইকুয়াল টু 1024। এখন এক্স এর মানটা আমি বের করি, এখানে স্কোয়ার আমার শুধু এক্স দরকার, কারণ এটা হচ্ছে শুধু এক্স। এক্স স্কোয়ার বদলে যদি আমি এক্স লিখি, শুধু এক্স বের করতে চাই, তাহলে এই জায়গায় কিন্তু এখানে স্কোয়ার উঠলে এখানে বর্গমূল চিহ্ন চলে আসবে 1024। তাহলে 1024 কার বর্গমূল? 1024 হচ্ছে, আমি এটা বের করে নিই, 1024 হচ্ছে আমাদের 32-এর বর্গমূল। কার বর্গমূল? 1024 হচ্ছে আমাদের 32-এর বর্গমূল। তাহলে এক্স এর মান কত বের হলো? এক্স এর মান বের হলো হচ্ছে 32। এই যে বর্গমূলের মান হচ্ছে 32, অর্থাৎ সমিতির মোট সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা হচ্ছে 32 জন। তাহলে উত্তরে লিখে দিব, উত্তরে লিখবো হচ্ছে ওই সমিতির সদস্য সংখ্যা হলো 32 জন। আমি এটা মুছে নিই। সুতরাং ওই সমিতির সদস্য সংখ্যা, তোমাদের কিন্তু সবই সৃজনশীল আসবে, তবে এই নিয়মগুলো জানলেই শুধুমাত্র তোমরা সৃজনশীল পারবে। যেই কোনো চ্যাপ্টার থেকে যাই দিবে না কেন পারবে, যদি তুমি নিয়ম জানো। এগুলো অবশ্যই আগে ভালো করে নিবে। আচ্ছা, 17 নম্বর অঙ্ক আমার শেষ, এরপর আমি 18 নম্বর অঙ্ক করব। আচ্ছা, 18 নম্বর অঙ্কটা হচ্ছে, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। কোনো বাগানে 1800, আমি এটা পেজটা দিয়ে দিব ভিডিওতে, তোমাদের যদি সবারই বই, আশা করি এখন সবারই বই আছে। কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। তার মানে কি 1800 যে আছে এটা একটা বর্গ সংখ্যা নয়, এই কারণে 36টি গাছ বেশি হয়েছে। তাহলে আমাকে বলেছে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমার প্রত্যেক সারিতে যদি চারা গাছের সংখ্যা নির্ণয় করতে হয়, যে যদি আবার বর্গাকারে ও সাজাই, মানে বর্গাকারে সাজাবো, এর মধ্যে 36টা বেশি হয়েছে, তাহলে আমি খুব সিম্পলি 36টা চারা গাছ 1800 তার থেকে বিয়োগ করে দিব, কারণ এই 36টার জন্যেই 1800 একটা বর্গ সংখ্যা হচ্ছে না, এবং সারিগুলোকে প্রত্যেকগুলো গাছকে আমি বর্গাকারে সাজাতে পারছি না, অর্থাৎ সবগুলো সারিতে সমান সংখ্যকভাবে চারা গাছ লাগাতে পারছি না। সব সারিতে যদি সমান সংখ্যকভাবে সাজাতে চাই, অর্থাৎ বর্গাকারে সাজাতে চাই, তাহলে আমার এই 36টা অতিরিক্ত যা আছে সেটা আগেই বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা কি করব, যে 1800 থেকে সিম্পলি 36টা বিয়োগ করে দিব। তাহলে কত আসে? 36টা বিয়োগ করলে কিন্তু এটা একটা বর্গ সংখ্যা চলে আসবে। 1800 বিয়োগ 36 আসে হচ্ছে 1764। 1764 চারা গাছ। এখন দেখো, আমি আগেই তোমাদের একটু প্রমাণ দিয়ে নেই। 1764 যা আছে, 1764 কি একটা বর্গ সংখ্যা কিনা? এই যে আমি বর্গমূলে চাপ দিলাম, দেখো 42 আসছে, এটা কিন্তু একটা বর্গ সংখ্যা। অর্থাৎ উত্তর আমার বেরি হয়ে গেছে যে প্রত্যেক সারিতে আমার 42টি করে চারা গাছ থাকবে। আর যদি 1800 নিতাম তাহলে কিন্তু এটা তোমারই হতো না, বর্গ মানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক সাজানো যেত না, 36টি বেশি, চলো বলেই দিয়েছে 36টি বেশি। তাহলে আমার প্রত্যেক সারিটা বের করতে বললে কি করতে হবে? বর্গাকারে সাজানোর পর যদি বলে যে প্রত্যেক সারিতে কত, তাহলে আমরা সিম্পলি এটাকে বর্গমূল করে দিব, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই, আমরা বর্গমূল করে দিব। তাহলে 1764কে বর্গমূল করি, প্রথমে 17, তাহলে 4 4 16, বিয়োগ করি 4 এর 2 গুণ করি 8, তাহলে 8 এর সাথে 8 গুণে 16, হ্যাঁ 2, আচ্ছা এটা কি ভুল লিখলাম, 64 হবে, এখানে 4 শূন্য লিখে ফেলেছি, 64, হ্যাঁ। তাহলে এর পাশে 2 দেই, তাহলে 82 দোকানেই কিন্তু 164, এখানে 2 দিলে এখানেও 2, তাহলে 164। অর্থাৎ আমাদের কি বলেছে যে প্রত্যেক সারিতে তাহলে কতটি করে চারা গাছ আছে? প্রত্যেক সারিতে আমরা লিখতে পারবো যে প্রত্যেক সারিতে 42টি চারা গাছ। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা 42টি। দ্যাটস ইট, 18 নম্বরও শেষ। ওকে, 19 নম্বর অঙ্কটা বলেছে একদম ছোট একটা অঙ্ক। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য?
একদম ছোটকালের অঙ্ক। কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা? ছোটকালে আমরা শিখতাম যে ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করতে হবে, সংখ্যাগুলোর লসাগু করতে হবে, কারণ লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমার এটা যদি অঙ্কটা করতে হয়, এটাকে 9, 15 ও 25 এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা আগে ওই ছোটকালের মতো লিখে নিব যে 9, 15 ও 25 এর লসাগুই হবে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। কত সংখ্যাটা আছে? 9, 15, 25। 9, 15 ও 25 এর লসাগুই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ছোটকালে তো আমরা মানে আরো আগে 5 এর এগুলো আমরা লসাগু শিখেছি। আমি ইউক্লিড পদ্ধতিতে এই লসাগুটা করে ফেলি। ওকে, তাহলে কিভাবে করব? 3 দিয়ে করি। 3 3 9, 3 4 12, 25 যায় না, থাকুক, এগুলো আর কোনোটাই যায় না। সুতরাং নির্ণয় লসাগু কমপক্ষে 2টা দিয়ে, যে কোনো 2টাকে যেতে হবে, যে কোনো একটা সংখ্যা দিয়ে। 3 4 দিয়ে 3কে যায়, 2টাকে যায় না। 4 দিয়ে এটাকে যায়, 2টাকে যায় না। মানে যে কোনো একটা সংখ্যা দিয়ে যে কোনো 2টাকে যায় না। এর জন্য আমার আর করা যাবে না। দেখে সবগুলি সংখ্যা আমি গুণ করে দিব, লসাগু বের হয়ে যাবে। 3 গুণ 3 গুণ 4 গুণ 25। আচ্ছা, এটা আচ্ছা, তাহলে আমার এই সবগুলা গুণ করলে উত্তর আসে 900, অর্থাৎ এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 900। সুতরাং নির্ণয়, আবার উত্তরে লিখে দিবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 900। অঙ্ক শেষ। এটা একদম আমাদের ছোটকালের অঙ্ক।